সাবেক আইজিপি বেনজির আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালতের নির্দেশে ঢাকার বিশেষ জজ আদালত 1-এর বিচারক নির্দেশ দেন। সকালে তাকে গুলশানের বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। সাবেক আইজিপি বেনজির আহমেদের 7 দিন রিমান্ড দিয়েছেন আদালত। অপরাধ করে কেউ পারবে না। তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। শেখ হাসিনা সরকারের সেই সৎসাহস আছে। দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার মতো সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে বিধায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন এবং তার বিরুদ্ধে এই অ্যাকশনের কিন্তু নির্দেশ দিয়েছেন। এটা প্রধানমন্ত্রীর নির্দেশেই কিন্তু তার বিরুদ্ধে এই অ্যাকশন নেওয়া হয়েছে। কারণ প্রধানমন্ত্রী তিনি ইতিপূর্বেই কিন্তু বলে রেখেছেন যে অপরাধী সে যত বড়ই হোক না কেন, যত প্রভাবশালী হোক না কেন, সে অপরাধী, শাস্তি তাকে পেতেই হবে। অবশেষে সেটাই কিন্তু বাস্তবে পরিণত হয়েছে এবং সেই কথাই কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি নিজেও আবার পুনরায় সকলকে মনে করিয়ে দিয়েছেন এবং একেবারে নাম ধরে বেনজির আহমেদের বিষয়কে উল্লেখ করেই কিন্তু তিনি বলেছেন যে বেনজির হোক আর যেই হোক না কেন, যত বড় প্রভাবশালী হোক অপরাধী, প্রধানমন্ত্রীর নির্দেশ যে যে অপরাধ করবে শাস্তি তাকে পেতে হবে, যে দুর্নীতি করবে চাঁদাবাজি করবে শাস্তি তাকে পেতেই হবে। এটাই কিন্তু ক্লিয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। তো যাই হোক দর্শক, কিভাবে বেনজির আহমেদ সে ফেসে গেল, তাকে গ্রেফতার করা হলো এবং তার বিরুদ্ধে কি আইনি অ্যাকশন নেওয়া হয়েছে এবং তাকে যে রিমান্ডের নির্দেশ দেওয়া হয়েছে এবং কিভাবে মূলত আইনি অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে, বিস্তারিত বিষয়গুলো দেখবেন আজকের ভিডিওতে। এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন। বিস্তারিত বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন এবং পেজে নতুন আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং পেজ থেকে যারা দেখছেন পেজটির লাইক ও ফলো দিয়ে রাখবেন। তাহলে নিত্য নতুন পরিবেশন করা আমাদের আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা এখন দেখব যে কিভাবে বেনজির আহমেদ সে ধরা খেলো এবং কয়দিনের রিমান্ড তাকে দেওয়া হয়েছে এবং কিভাবে তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া হচ্ছে, কিভাবে তার বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে সিদ্ধান্ত কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং বেনজিরকে নিয়ে প্রধানমন্ত্রী কি নির্দেশ দিয়েছে, যেটা ওবায়দুল কাদের সাহেব তিনি নিজে বলেছে। বিস্তারিত বিষয়গুলো আমরা একের পর এক দেখব ধারাবাহিকভাবে। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। অপরাধ কোনো ব্যক্তি যত প্রভাবশালী অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে। কথা হচ্ছে যে প্রশ্ন থেকে যা যে সরকার এই ব্যাপারে তাদেরকে অপকর্ম অপরাধের শাস্তি পাওয়ার ব্যাপারে সরকার সৎসাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনা সরকারের এই সৎসাহস আছে। অপরাধ করে কেউ পারবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। এখানে কোনো প্রকার সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই। এবং দেখুন আবরার হত্যাকাণ্ড, এখানে যাদের দণ্ড হয়েছে চরমতম, তারা অধিকাংশ নয়, সবই ছাত্রলীগের, কিন্তু সরকার তাদেরকে প্রোটেকশন দিতে যায়। আজকে বিশ্বজিৎকে হত্যা করা, বিশ্বজিতের যে ফাঁসি হয়েছিল সেখানেও সরকার কোনো প্রোটেকশন দিতে যায়। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা
শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি, সে যেই যত প্রভাবশালী, অপরাধ করলে শাস্তি তাকে পেতে। সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের বিষয়ে বিস্তারিত জানাতে এখন স্টুডিওতে যুক্ত হচ্ছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি মহিউদ্দিন আহমেদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মহিউদ্দিন, আপনাকে স্বাগত দেশ টিভির স্টুডিওতে। আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, কোন প্রেক্ষাপটে আদালত আসলে এই আদেশ জারি করলো? দেখুন, ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শকদের। সেটি হচ্ছে গত কয়েকদিন আগে, প্রায় 15-20 দিন হতে পারে, এর আগে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান শুরু করে। সেটি আদালতের নির্দেশে অনুসন্ধান শুরু করে বেনজির আহমেদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো কোথায় কী অবস্থায় আছে। আসলে একটি দৈনিক পত্রিকায় এই রিপোর্টটি হয়েছে। এটি বাস্তবতা দেখার জন্য ভিতর থেকে আসলে এই ঘটনাগুলো ঘটেছে কিনা। এদিকে আবার বেনজির আহমেদ নিজে দাবি করছেন যেগুলো মিথ্যে অভিযোগ। তেমন প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটি টিম গঠন করে 3 সদস্যের, তারা অনুসন্ধান কাজ শুরু করে। তো যদি কোনো তার বিরুদ্ধে অভিযোগ শুরু হয়, যখন দুর্নীতি দমন কমিশন মনে করে যে এই ব্যক্তি অভিযোগ ওঠার পরে অনুসন্ধান চলা অবস্থায় এই সমস্ত সম্পত্তি হস্তান্তর করতে পারে, কারো কাছে বিক্রি করে দিতে পারে, ধরেন এটি অনুসন্ধান হইতে আরো 3 মাস সময় লাগতে পারে, 4 মাস সময় লাগতে পারে, যেহেতু অনেকগুলো সম্পদের অভিযোগ। তো সেক্ষেত্রে এর মধ্যে দিয়ে বেনজির আহমেদ তার এই সম্পদগুলো যদি কারো কাছে বিক্রি করে দেন, তাহলে সেটি তিনি বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই বিবেচনায় দুদকের কর্মকর্তারা এই দুর্নীতি দমন কমিশনের অনুমোদন নিয়েছেন। আর এখান থেকে কমিশন থেকে অনুমোদন নিতে হয়। অনুমোদন নিয়ে তারা এই আবেদনটি আদালতে করেছেন। আদালতে আবেদন করার আগে কিন্তু বিস্তারিত সব তুলে ধরতে হয়। এখানে আপনি পত্রিকায় যেরকম বলে দিলেন ঢালাওভাবে, আমরা টেলিভিশন অংশ নিউজ বলেই দিই, কিছু ইনফরমেশন গ্যাপ থাকলেও নিউজ আমরা করি। আদালতে যখন একটা জিনিস উপস্থাপন করে তখন সেটি একটা বাস্তবতার নিরিখে একটা জায়গা যদি তার বাজেয়াপ্ত করার জন্য আদালতে আবেদন করেন দুদক কর্মকর্তা, সেখানে ওই জায়গার যে নথি নম্বর, যে দাগ নম্বর, খতিয়ান নম্বর, সঠিক তথ্য প্রমাণ সহকারে তার কাছে তুলে ধরতে হয়। তো আমি যেটি দেখেছি, যে প্রতিবেদনটি আদালতে জমা দিয়েছেন দুদক কর্মকর্তা, সম্পদের যে তালিকা দিয়েছেন, সেখানে সুনির্দিষ্টভাবে এই জমির মালিককে, কার কাছ থেকে বেনজির আহমেদ কিনেছেন, কিছু সম্পদের মালিক তিনি, কিছু সম্পদের মালিক তার স্ত্রী আছেন, তার সন্তান আছেন, সেটি স্পষ্টভাবে তারা লিখে আদালতে জমা দিয়েছেন। যার প্রেক্ষিতে আদালত মনে করেছে না এটি যৌক্তিক মনে করেই তারা আজকে সেই সম্পদগুলা বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে দুদকের অনুসন্ধান কর্মকর্তা তথ্য এবং প্রমাণ সহ জমা দিয়েছে, আমাদেরকে যদি জানাতেন যে সম্পদের যে তালিকা দেওয়া হয়েছে আসলে সেখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে? একটি বিষয় দেখেছেন, আমাদের প্রতিবেদক নিউজের মধ্যে বলে দিয়েছে, সেটি হচ্ছে যে 17 পৃষ্ঠা। আপনি দেখেন এই 17 পৃষ্ঠার মধ্যে কিন্তু ওনার শুধু সম্পদের তালিকা, সেই জায়গাতে মনে হচ্ছে কি পরিমাণ সম্পদ থাকতে পারে। তো আমি প্রতিবেদনে যেটি দেখেছি সেটি হচ্ছে এখানে তিনি বেশিরভাগ সম্পদ কিনেছেন গোপালগঞ্জে। গোপালগঞ্জে কিনেছেন, তারপরে তার সম্পদ আছে আপনার কক্সবাজারে, সেখানে কক্সবাজারের উখরিয়াতে তার সম্পদ আছে। আর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা, যে জায়গাগুলোতে জমির দাম বেশি বা উনি মনে করেছেন গুরুত্বপূর্ণ জায়গা। এর বাইরে ওনার ধরেন 33টি ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছে দুর্নীতি দমন কমিশন, ওই অ্যাকাউন্টগুলো জব্দ করার নির্দেশ দিয়েছে। এখানে আদালতে আবেদন করার সময় দুদক কর্মকর্তা বলেছেন স্থাবর এবং অস্থাবর, মানে তার সকল সম্পত্তি একসঙ্গে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। এখন কি হবে তাহলে বাজেয়াপ্ত করার পরে? এখন দুর্নীতি দমন কমিশন একটি রিসিভার নিয়োগ করবে, তারা এই সম্পদগুলোর সামনে গিয়ে, যেটি আমরা যত্রত দেখতে পাই যে সাইনবোর্ড সাটিয়ে দিবে, টাঙ্গিয়ে দিবে, সেখানে বলবে যে এই সম্পত্তি কোনো বিক্রি, হস্তান্তর কিছুই করা যাবে না। এই সম্পত্তির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ আছে। এখানে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আদালতে যতক্ষণ পর্যন্ত না প্রমাণ না হবে যে এই সম্পত্তি বেনজির আহমেদ তার যে টাকা দিয়ে কিনেছেন সেই টাকাগুলো বৈধ উপায়ে উনি অর্জন করেছেন, যতক্ষণ প্রমাণ তিনি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তি তিনি আর কোথাও হস্তান্তর এবং বিক্রি করতে পারবেন না, নিজে ব্যবহারও করতে পারবেন না। আরেকটু জানতে চাচ্ছি, আপনি যেহেতু ব্যাংক অ্যাকাউন্টের কথাগুলো বললেন, ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে কি তার স্ত্রী, সন্তান, তাদের অ্যাকাউন্টগুলোকেও কি ধরা হয়েছে? হ্যাঁ, ধরা হয়েছে। তাদের কোম্পানি আছে, সেই কোম্পানিকে এর আওতায় নিয়ে আসা হয়েছে। আমি যদি তথ্য থাকে, আমি যদি বলি আপনাকে, যেমন গোপালগঞ্জে যেটি আমি বলেছিলাম, গোপালগঞ্জের 65টি স্থানে তার জায়গা আছে। আর জায়গাগুলোর আমি দেখেছি যে 15 লাখ, 20 লাখ বিভিন্ন লটে কেনা। তো দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন যে আসলে এই যে দেশ টিভির যিনি
প্রতিনিধি তিনি যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু অত্যন্ত যৌক্তিক কিছু কথা তিনি বলেছেন। কারণ বেনজির আহমেদের বিরুদ্ধে মূলত এই গ্রেপ্তারি পরোয়ানা এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা, তারপরে বাস্তবতা বের করা, এগুলো তো করবে, কিন্তু তার পূর্বে একটা আইনি প্রক্রিয়া তো রয়েছে। সে কারণেই কিন্তু দুদকের পক্ষ থেকে প্রথমে তারা আবেদন করেছে যে এখন তার যে সমস্ত স্থাবর সম্পত্তি রয়েছে সে চাইলে কিন্তু সেই সম্পত্তিগুলো এখন আর বিক্রি করতে পারবে না। তবে যদি এই আদালত থেকে এই নির্দেশ না দিত, তার সম্পত্তিগুলো ক্রোক করা না হতো, অর্থাৎ বাজেয়াপ্ত বা বলতে পারেন যে ফ্রিজ, অর্থাৎ যেই অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকবে। কারো কাছে এই জমিটা বা তার যেই সমস্ত সম্পত্তি রয়েছে স্থাবর, সেগুলো অন্য কারো কাছে বিক্রি করতে সে পারবে না বা হস্তান্তর করতে পারবে না। কারণ সে চাইলে কিন্তু নির্দোষ হওয়ার জন্য মনে করেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এগুলো সত্য, এবং সে চাইলেই কিন্তু তখন এই যে তার সম্পত্তিগুলো রয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি এবং যা কিছু রয়েছে সেগুলো চাইলে কিন্তু অন্য কারো কাছে তিনি বিক্রি করে দিতে পারতেন, এবং বিক্রি করে দেওয়ার মাধ্যমে বা হস্তান্তর করার মাধ্যমে তিনি কিন্তু আদালতে বা দেশবাসীর কাছে একেবারে নির্দোষ কিন্তু তিনি প্রমাণিত হতে পারতেন। তবে আদালত থেকে এখন যে নির্দেশটা দেওয়া হয়েছে, তার সম্পত্তি ক্রোক বাজেয়াপ্ত করা হয়েছে, এখন তিনি কিন্তু তার কোনো সম্পত্তি কারো কাছে হস্তান্তরও করতে পারবে না, বিক্রিও করতে পারবে না, কিছুই করতে পারবে না। একেবারে সরেজমিনে গিয়ে সেই মাঠে এবং সেই ব্যাংক অফিসারে গিয়ে মানে সব জায়গায় গিয়ে কিন্তু তাদের পক্ষ থেকে একটা রাষ্ট্রীয়ভাবে কিন্তু সাপোর্টের মাধ্যমে একটা কিন্তু দেওয়া হবে, যেরকম মনে করেন যেখানে সম্পদ আছে সেখানে একটা পতাকাটা লাগিয়ে দেওয়া হবে যে এই সম্পত্তিটা ক্রোক বা বাজেয়াপ্ত করা হলো দুদকের পক্ষ থেকে, এটার প্রতি অভিযোগ আছে বিধায় এই সম্পত্তি অন্য কারো কাছে হস্তান্তর বা বিক্রির যোগ্য নহে, কেউ চাইলে সেখানে কিনতে পারবে না। ব্যাংক অ্যাকাউন্টগুলোতেও এরকম অভিযোগ থাকবে যে এখানে এই ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রকার লেনদেন করা যাবে না, এটা পুরোপুরিভাবে স্থগিত থাকবে। তবে বেনজির আহমেদ সে কিন্তু বসে নেই, সে কিন্তু আইনিভাবে অ্যাকশন লড়াই চালিয়ে যাচ্ছে, এবং সে ইতিমধ্যেই এই সম্পত্তি ক্রোক করার পরে কিন্তু সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্টগুলো সচল করার কোনো নিয়ম নাই, কিন্তু এরপরেও সে তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছে যে আমি আমার অ্যাকাউন্ট এবং আমার সম্পত্তির বিষয় আমি সচলের জন্য আবেদন করব, সে আবেদন করবে। তবে আমরা আশা করি যেহেতু আদালত এমন একটা সিদ্ধান্ত ইতিপূর্বে নিয়ে ফেলেছে এবং সারা গোটা দেশবাসীর কাছে কিন্তু এটা খবর চলে গিয়েছে, মোটামুটি সবার কাছে কিন্তু এটা সংবাদ পৌঁছে গিয়েছে, তো যার কারণে এই যে সিদ্ধান্ত এটা থেকে আদালত নড়বে না, এটাই আমরা প্রত্যাশী। এবং যদি না নড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যখন দুদকের পক্ষ থেকে ফাইনাল তারা যখন রিপোর্ট প্রকাশ করবে, তখন কিন্তু তার কি আছে না আছে, কার নামে কি আছে, কোথায় আছে, কতটুকু আছে, বেনজির আহমেদ যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো সঠিক না বেঠিক, সেটা কিন্তু তখন ক্লিয়ারভাবে প্রমাণিত হয়ে যাবে আদালতেই। আর এই কারণেই কিন্তু প্রধানমন্ত্রীর যে নির্দেশটা সেটা কিন্তু ওবায়দুল কাদের সাহেব তিনি মনে করিয়ে দিলেন, তেনার যে বক্তব্যটা যে অপরাধী সে যত বড় প্রভাবশালী হোক, প্রভাব খাটিয়ে সে অপরাধ করতে পারে না, যেমন বেনজির আহমেদ সে প্রভাব খাটিয়ে সে বন বিভাগের জমি নিছে, সে একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা যাদের মাধ্যমে আমরা স্বাধীন দেশ পেয়েছি, যাদের কাছে আমরা সকলে কৃতজ্ঞ, সেই সমস্ত মানুষের থেকেও সে জোর জবরদস্তি করে, চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, তার প্রভাব খাটিয়ে সে সম্পত্তি নিয়েছে, টাকা পয়সা জমি জমা এগুলো নিয়েছে জোর করে। অতএব এই বেনজির আহমেদকে ছাড় দেওয়া এটা কোনোভাবেই কিন্তু ছাড় দেওয়া যাবে না, কারণ যেহেতু সে এত বড় অন্যায় করছে, সে বন বিভাগের জমি পর্যন্ত নিচ্ছে, একজন মুক্তিযোদ্ধাকেও সে ছাড় দেয়নি, তো তাহলে যেই সমস্ত মানুষ একেবারে বিপদগ্রস্ত, অসহায়, দরিদ্র, তাদের উপরে সে কীরকম ক্র্যাকডাউন চালিয়েছে এই বেনজির আহমেদ, এটা কিন্তু এই যে মুক্তিযোদ্ধা এবং বন বিভাগের জমি দখলের মাধ্যমেই কিন্তু এই বিষয়টা একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যায়। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।